কখনো ভেবে দেখেছেন টুম্বার ছবিটি এতটা চর্চিত কেন? টুম্বার কি করে দৃশ্য এবং শব্দ ব্যবহার করে গল্প বলে তা জানবার কৌতূহল হয়েছে? অথবা টুম্বারের প্রত্যেকটা দৃশ্যের মধ্যে যে অজস্র মেটাফোর লুকিয়ে রয়েছে সেই মেটাফোরগুলোকে এক্সপ্লোর করতে ইচ্ছে হয়েছে কখনো? আজকের ভিডিওতে সেই সব বিষয় নিয়েই কথা বলবো। নমস্কার, আমি রণদীপ। আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ হাজির হয়েছি হাউ টু রিড আ ফিল্ম পডকাস্ট সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব করেছিলাম ভুল ভুলাইয়া নিয়ে, এবং আজকের পর্বে কথা হবে আমার অত্যন্ত প্রিয় ছবি টুম্বার নিয়ে। যারা জানেন না তাদের জানিয়ে রাখি, হাউ টু রিড আ ফিল্ম পডকাস্ট সিরিজে আমি বিভিন্ন ফিল্মের শট, সাউন্ড, এডিটিং টেকনিক, স্টেজিং, ব্লকিং, কস্টিউম, কালার প্রভৃতি টেকনিক্যাল বিষয় বিশ্লেষণ করে গল্পের স্তর উন্মোচন করার চেষ্টা করি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা প্রথম পর্বটা দেখে এলে বিষয়টির আরও সুস্পষ্ট ধারণা পাবেন। আজকের পর্ব শুরু করার আগে সেই চিরাচরিত আবেদনটা আরও একবার করি। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলোও দেখার অনুরোধ জানালাম। যদি সেগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার অনেকটা উপকার হয়। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। গত কয়েক বছরে মুক্তি পাওয়া যে কটি ভারতীয় ছবি বক্স অফিসের ফলাফল নির্বিশেষে সমস্ত শ্রেণীর দর্শককে চমৎকৃত করতে পেরেছে, টুম্বার তাদের মধ্যে প্রথম দিকেই থাকবে। কয়েকজন অসামান্য শিল্পী এক জায়গায় এলে যে কি অসামান্য শিল্প তৈরি হতে পারে, টুম্বার তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে আছে। ছবিটিকে একটা ভালো হরর বা আউট অফ দ্য বক্স হরর থ্রিলার বললে প্রায় কিছুই বলা হয় না। টুম্বারের প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, কালার প্যালেট, ক্যামেরার মুভমেন্ট, সেট ডিজাইন যে সাংঘাতিক সুচিন্তিত তা আর বলার অপেক্ষা রাখে না। মানে আমরা বুঝতে পারি নির্মাতারা 7 বছর ধরে তিলে তিলে এই ছবিটাকে তৈরি করেছেন, সেই শ্রমটা ছবির শরীরে স্পষ্ট। আমি প্রথমে টুম্বারের ভিজুয়াল রিদম নিয়ে কয়েকটা কথা বলি। যারা ভিজুয়াল রিদম কি সেটা জানেন না অথবা বিষয়টা সম্পর্কে বিশদে জানতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই সিরিজের প্রথম পর্বটি দেখে আসতে পারেন, তাহলে বুঝতে সুবিধে হবে। টুম্বারের সিনেমাটোগ্রাফি আমরা যে শুধু ওয়াইড শটগুলোর জন্য মনে রাখবো তা কিন্তু নয়, বরং শর্ট স্ক্রিনিংয়ের নৈপুণ্য ছবিটিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যায়। শর্ট স্কেলিং এবং সিকোয়েন্স নির্মাণ করে কি করে গল্প বলতে হয় তা টুম্বার থেকে শিক্ষণীয়। প্রসঙ্গত, মূল অবজেক্ট থেকে ক্যামেরার দূরত্বকে বলা হয় শটের স্কেল। ক্লোজ আপ, মিড ক্লোজ আপ, এক্সট্রিম ওয়াইড, মিড ওয়াইড, এক্সট্রিম ক্লোজ আপ প্রভৃতি হলো শটের স্কেলের উদাহরণ। আমি ভিজুয়াল রিদমের উদাহরণ দিতে সদাশিব এবং বিনায়কের প্রথম দৃশ্য এবং সদাশিবের মারা যাওয়ার দৃশ্যটি নিয়ে কয়েকটা কথা বলবো। প্রথম যখন দুই ভাই ফিল্মের পর্দায় আসে তখন ক্যামেরা প্রথমে তাদের দুজনকে একসঙ্গে দেখায়। একটা ওয়াইড শটে দুই ভাইকে বন্ধ দরজার সামনে বসে থাকতে দেখা যায়। এরপরে দুটি আলাদা আলাদা শটে দুই ভাইয়ের ক্লোজ আপ নেওয়া হচ্ছে। প্রথমে বিনায়কের মুখ, তারপরে সদাশিবের মুখের ক্লোজ আপ। এরপরে দুই ভাইকে ক্যামেরা একটি শটে হ্যান্ডহেল্ড অবস্থায় অনুসরণ করে। আপনারা সিকোয়েন্সটা মনে রাখুন: ওয়াইড শটে দুই ভাই একসঙ্গে, বিনায়কের ক্লোজ আপ, সদাশিবের ক্লোজ আপ, ফলোয়িং শটে দুই ভাই ঘরে ঢুকছে। এবার সদাশিবের মৃত্যু দৃশ্যটি ভাবুন। এই শর্ট সিকোয়েন্সের ঠিক উল্টো ক্রোনোলজিটি অনুসরণ করেন নির্মাতারা, শুধু শেষের ফলোয়িং শটটাকে এক রেখে দেন। এখানে সদাশিবের মুখের ক্লোজ আপ প্রথমে, তার পরের ক্লোজ আপ শটে বিনায়কের মুখ। শেষে ভাইয়ের পড়ে যাওয়ার শব্দ পাওয়ার পর ক্যামেরা আবার ওয়াইডে চলে যায়, সেখানে কিন্তু বিনায়ক একা। উল্টো ক্রম মেনে ক্যামেরা গেলেও মানুষের চোখ স্বাভাবিকভাবেই ওয়াইড শটে সদাশিবের অনুপস্থিতিতে একটা শূন্যতা রেজিস্টার করে ফেলে। এরপরে আবার ক্যামেরা বিনায়ককে হ্যান্ডহেল্ডে ফলো করে, কিন্তু আগের সিকোয়েন্সে ফলোয়িং শটে দুই ভাই ঘরে ঢুকছিল, এই ফলোয়িং শটে একা বিনায়ক বাইরে যায়। শটের স্কেল থাকছে একই, শুধু বিষয় এবং ক্রোনোলজিটি মৃত্যু দৃশ্যে উল্টে দেন নির্মাতারা। সদাশিবের মৃত্যু দৃশ্যের অভিঘাত বেড়ে যায় বহুগুণ। এখানে তাহলে ক্রমটা হলো
সদাশিবের ক্লোজ আপ, বিনায়কের ক্লোজ আপ, ওয়াইড শট যেখানে সদাশিব নেই, ফলোয়িং শটে বিনায়ক ঘরের বাইরে যায়। এইভাবে যে সিকোয়েন্সে দুই ভাইয়ের সম্পর্ক স্ক্রিনে শুরু করেছিলেন নির্মাতারা, তার উল্টো সিকোয়েন্সে দুজনের সম্পর্ককে ভাঙে স্ক্রিনে দুই ভাইকে একসঙ্গে শেষবারের জন্য দেখা যায়। আবার একই রকম ক্লোজ আপ শটে তারা দুটি মানুষের চারিত্রিক সামঞ্জস্যকেও ফুটিয়ে তুলেছেন। যেমন রাঘব আর বিনায়ক এই দুজন টুম্বারের সরকারের বাড়িতে দুটি আলাদা আলাদা সময়ে এসছে, কিন্তু তাদের আসার দৃশ্য দুটিকে যদি আমরা পাশাপাশি রেখে দেখি তাহলে দৃশ্যগুলোর মধ্যে সামঞ্জস্যটা বুঝতে পারবো। বিনায়ককে যেরকম ক্লোজ আপ শটে নির্মাতারা দেখিয়েছিলেন, রাঘবকেও সেরকমই একটা শটে তাঁরা দেখান। এই দুটো মানুষকেই টুম্বারে যা টেনে আনে তা হচ্ছে দুজনের অদম্য লোভ। শেষতক দুজনের পরিণতিও অবশ্য একই হয়। দুজনকে একই রকম শটে দেখিয়ে দুজনের চারিত্রিক সামঞ্জস্যটা পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতারা সক্ষম হন। আরও একটা উদাহরণ দেখা যাক। ছোট্ট বিনায়ককে যখন তার অভিশপ্ত দাদি তাড়া করেছে, সেই সময় দাদিকে যেভাবে ক্যামেরা দেখায়, শেষ দিকে হাসতারের অভিশাপে দাদির মতোই হয়ে যাওয়া বিনায়ককেও ক্যামেরা একইভাবে দেখায়। অর্থাৎ দাদির আশঙ্কা যে সত্যি হয়েছে, বিনায়কও যে অভিশপ্ত তা ক্যামেরা দেখানোর কৌশলেই প্রতিষ্ঠিত হয়ে যায়। এইভাবে টুম্বার এক একটি আর্ক কমপ্লিট করে। টুম্বারের ছোট ছোট অধ্যায়গুলি নির্মাতারা যেরকম ট্রিটমেন্টে শুরু করেন, সেই অধ্যায়গুলো শেষও করেন সেই সূচনার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে। ফলে তৈরি হয় ভিজুয়াল রিদম। এবারে একটু কথা বলি টুম্বারের মেটাফোর নিয়ে। টুম্বারে এসেছে অজস্র মেটাফোর। হাসতার নিজেই তো একটা মেটাফোরিক চরিত্র। এর পাশাপাশি টুম্বারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ভিজুয়াল রূপক। যেমন সরকারের বাড়ির নিচে গুপ্তধন আছে, সেটা আমরা যারা ছবিটা দেখেছি তারা সকলেই জানি। কিন্তু সেই বাড়ির মধ্যে প্রবেশ করলেই যেন মানুষের আতঙ্কগুলো মূর্ত রূপ ধরে চোখের সামনে চলে আসে। আমরা রাঘবের মৃত্যু দৃশ্যের আগের দৃশ্যটির কথা একটু ভেবে দেখি। রাঘব চরিত্রটি কেমন? রাঘব এক অর্থলোভী মহাজন, যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্রিটিশদের পদলেহন করতেও পিছপা নয়। গান্ধীজি ব্রিটিশদের বিরোধিতা করলে রাঘব উত্তপ্ত হয়। রাঘব বিনায়কের বাড়ি এসে বিনায়ককে বলছে, ব্রিটিশরাই তো ভালো দেশ চালাচ্ছে, গান্ধীজি বেকার নারী জাগরণের বক্তৃতা দিয়ে নারীদের মাথা খারাপ করছেন, স্বাধীন হয়ে ওঠার পরামর্শ দিচ্ছেন। এমনকি গান্ধীজিকে দুষতেও ছাড়ে না রাঘব। অর্থাৎ স্বাধীন নারী রাঘবের মাথা ব্যথার কারণ। গোঁড়া ভারতীয়রা তৎকালীন সময়ে যে মনোভাব পোষণ করত, রাঘবও তাই করে, নারী স্বাধীনতাকে ভয় পায়। রাঘব দেবীর গর্ভে প্রবেশ করার আগে সরকারের বাড়ির দেওয়ালে একটা ছবি দেখে চমকে ওঠে। দেওয়ালের গায়ে কয়েকজন নারীর চিত্র আঁকা। সেই নারীগুলিকে অবিকল দেখতে বিনায়কের উপপত্নীর মতো। বিনায়কের উপপত্নীকে যেরকম কস্টিউমে আমরা দেখি, তার একটা প্রতিভূই যেন হয়ে ওঠে দেওয়ালের ছবিগুলো। শুধু তাদের রূপ প্রচণ্ড ভয়াল। বিনায়কের উপপত্নী হিসেবে রাঘব তার বৌমাকে পাঠিয়েছে। তার বৌমাই বিনায়ককে টাকার লোভে বলে দিয়েছে রাঘব টুম্বারে গেছে। স্বাধীন নারীকে ভয় পাওয়া রাঘব, অর্থলোভে পিশাচ হয়ে ওঠা বৌমাকে বেচে দেওয়া রাঘবের ভয়গুলো দেওয়ালে ওই চিত্রের মধ্যে ফুটে ওঠে। দেবীর গর্ভের পথে পা রাখা মানুষ তার আতঙ্কগুলোকে চোখের সামনে দেখতে পায়। এ যেন ম্যাকবেথের রক্তাক্ত ছোরা ঝুলতে দেখার দৃশ্য। আরও কয়েকটা মেটাফোরে ফিরে আসি। যেমন ধরুন গাড়ির জানালা। আপনারা যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা চরিত্রের টুম্বারে আসার বা ফিরে আসার ট্রিটমেন্ট আলাদা আলাদা। বিনায়ক যখন টুম্বারে যাতায়াত শুরু করলো, তখন যে গাড়িতে করে চলেছে তার জানালাটিকে দেখুন। বিনায়ককে অনেক ভারমুক্তভাবে দেখা যায়, জানালা দিয়ে ঝুঁকে বেরিয়ে বসে আছে। টুম্বারের সমস্ত কিছু তার নখদর্পণে। খোলা জানালা যেন টুম্বার সম্পর্কে তার সেই জ্ঞানটির প্রতিভূ হয়ে ওঠে। উল্টো দিকে বিনায়কের ছেলে পাণ্ডুরাঙ্গা যখন প্রথমবার টুম্বারে যাচ্ছে, তখন জানালার পাশের সিটে তার আচরণ দেখুন। পাণ্ডুরাঙ্গার টুম্বারে নিয়ে ধারণা বেশ ধোঁয়াশা। সে বাবার কাছে কিছু গল্প শুনেছে মাত্র। জানালার কাছে হাত ঠেকিয়ে সে ঝাপসা কাচ পরিষ্কার করে, যেন টুম্বার রহস্যের জট ছাড়াতে সে মরিয়া। বাবা ছেলের টুম্বার যাত্রার আচরণে এহেন তফাৎ যে শুধু টুম্বার নিয়ে তাদের নলেজটাকেই প্রতিষ্ঠা করছে তা নয়,
বিনায়কের অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে ওঠাও বোঝাচ্ছে। প্রথমবার বিনায়ক এসেছিল অন্যের গাড়িতে, এখন সে নিজের গাড়ি চড়ে টুম্বারে যেতে পারছে। এখানে জানালার কাচ, টুম্বার নিয়ে মানুষের ধারণার পাশাপাশি বিনায়কের অর্থনৈতিক অবস্থানের প্রতীক হয়ে ওঠে। আরও একটা উদাহরণ দেখা যাক। কিছু সূক্ষ্ম ডিটেলিং এই ছবিটির ভিজুয়াল আবেদনকে বাড়িয়ে তোলে কয়েক গুণ, পাশাপাশি ছবিটির ভাবনাটিকে প্রতিষ্ঠা করে দিয়ে যায়। যেমন প্রথমবার যখন বিনায়ক টুম্বারে আসছে, তখন টুম্বারের শীতল নীল রং যেন গ্রাস করে নেয় পর্দাকে, মৃত্যুর দোতনা নিয়ে আসে। কানে ভাসতে থাকে বিনায়কের মায়ের সতর্কবাণী। উল্টো দিকে বিনায়কের একটু ভাগ্য ফেরার পর, পয়সা কড়ি হওয়ার পর তাকে টুম্বারে ফিরতে দেখা যায়, তখন রোদ ঝলমলে আবহাওয়া, দুধারে সবুজ মাঠে গরু ছাগল চড়ছে। মৃত্যুর শীতলতা কাটিয়ে বন্ধা জমি ছেড়ে তখন ক্যামেরা এক রোদ ঝলমলে উর্বর অঞ্চল দেখাচ্ছে। বিনায়কের ভাগ্য ফিরে যাওয়া বোঝাতে নির্মাতারা এমন দৃশ্য তৈরি করেন। গোটা ছবি জুড়ে এরকম অজস্র ভিজুয়াল মেটাফোর ছড়িয়ে রয়েছে, যেগুলো দেখতে দেখতে গেলে, যেগুলো নিয়ে ভাবতে ভাবতে গেলে ছবিটির আরো অনেকগুলি স্তর আমাদের চোখের সামনে উন্মোচিত হয়। এবারে আসা যাক টুম্বারে শেক্সপিয়ারের প্রভাবের প্রসঙ্গে। অতিপ্রাকৃত বা সুপার ন্যাচারাল বললে অবশ্যম্ভাবীভাবে শেক্সপিয়ারের কথা ভেসে আসে। আমরা যারা তার ট্র্যাজেডিগুলো পড়েছি, আমরা জানি যে সেখানে যে কোনো দুর্ঘটনা ঘটার আগে প্রকৃতি প্রতিকূল হয়ে উঠত। একটা চরিত্রের মানসিক টানাপোড়েন, তার যে শঙ্কা, দোলাচল, দ্বিধা, সেটা প্রতিফলিত হতো প্রকৃতির মধ্যেও। যে কোনো দুর্ঘটনা ঘটবার আগে প্রকৃতিই যেন তার আভাস দিয়ে দিত। আমরা একটু উদাহরণ সহকারে ব্যাপারটা দেখি। হ্যামলেট নাটকের প্রথম অ্যাক্টের প্রথম সিনটি ভাবুন। হোরেশিও মার্সেলাস এবং বার্নার্ডোকে কয়েকটা কথা বলছে। যে রাতে জুলিয়াস সিজারকে মারা হয়েছিল, সেই রাতে লাশেরা নাকি কবর থেকে উঠে এসে প্রলাপ বকতে বকতে রোমের রাজপথে দৌড়ে বেড়াচ্ছিল। এই গল্প হোরেশিও তার দুজন সাথীকে শোনায়। ডেনমার্কের রাজার ভূত তাদের কাছে এসে দাঁড়ালে ডেনমার্কের অদৃষ্টেও কি অপরিসীম কষ্ট অপেক্ষা করে রয়েছে তা ভেবে তারা শিউরে উঠেছিল। অথবা ম্যাকবেথ ভাবুন। যে রাত্রে ম্যাকবেথ ইনভারনেস ক্যাসেলে রাজা ডানকানকে হত্যা করছে, সে রাত্রে বাইরে প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়। শেক্সপিয়ারের নাটকগুলির এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। ভয়াবহ কোনো ঘটনা ঘটবার সময় বা ঘটার আগে এরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এবার টুম্বারে আসুন। যেদিন সরকার মারা যায় এবং সদাশিব গাছ থেকে পড়ে আহত হয়, সেদিন রাত্রে গোটা বাড়িতে বিনায়ক একা রয়েছে তার না মানুষ দাদির সঙ্গে। সেই বিপর্যয়ের রাতেও শেক্সপিয়ারের নাটকের ঢঙেই পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। বাড়ির পুরো প্রাচীর ভেদ করে শোঁ শোঁ করে ভেসে আসে হাওয়া, বৃষ্টির শব্দ। আমি একটু আগে ম্যাকবেথের কথা বলছিলাম, প্রিসাইজলি ম্যাকবেথের ওই ছুরি ঝোলার হ্যালুসিনেশনটার কথা বলছিলাম। ওই একটি দৃশ্যে যেভাবে ম্যাকবেথের শঙ্কা, দোলাচল, দ্বিধাকে শেক্সপিয়ার ফুটিয়ে তুলেছিলেন, তা ভাবলে আশ্চর্য হতে হয়। আমরা ওই হ্যালুসিনেশনের দৃশ্যটি মাথায় রেখে টুম্বারের আরেকটা দৃশ্য পড়ে দেখি। ম্যাকবেথ যেভাবে স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য নিজের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের বিরুদ্ধে গিয়ে লেডি ম্যাকবেথের প্ররোচনায় ঘুমন্ত অবস্থায় ডানকানকে খুন করেছিল, বিনায়কও সেরকম গুপ্তধনের প্রলোভন না ভুলতে পেরে দাদির কাছে ফিরে যায়। অন্ধকার করিডোরে একা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থেকে নিজের যাবতীয় ভয়, শঙ্কার বিরুদ্ধে লড়াই করছে বিনায়ক। ম্যাকবেথ শূন্য একটা রক্তাক্ত ছুঁয়ে ঝুলতে দেখেছিল, ওই হ্যালুসিনেশন ম্যাকবেথের হতবুদ্ধি অবস্থার প্রতীক। এখানেও বিনায়ক হতবুদ্ধি হয়ে হাস্তারের নাম ভুলে যায়, মোক্ষম সময় সমস্ত মানসিক শক্তি এক করে চেঁচিয়ে কেবলমাত্র হাস্তারটুকু উচ্চারণ করতে সক্ষম হয়। ঠিক যেভাবে ম্যাকবেথ একটিমাত্র মুহূর্তে সমস্ত মানসিক শক্তি একত্রিত করে খুন করেছিল ডানকানকে, লোভী উচ্চাভিলাষী বিনায়ক শেষ মুহূর্তে হাস্তারের নাম উচ্চারণ করে প্রাণে বাঁচে। শুধুমাত্র এই দৃশ্যটিই নয়, আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম দিকটা একটু দেখি, তাহলেও এখানে ম্যাকবেথের একটি পরোক্ষ উপস্থিতির সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও এই যে বিষয়টিতে আমি উপনীত হতে পেরেছি তা সম্পূর্ণই আমার অনুমান মাত্র, কারোর কষ্ট কল্পনা মনে হলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। 15 বছর পর বড় হয়ে যাওয়া বিনায়ক যখন ফিরে আসছে তার বাল্যের ভিটে, সেই সময়টা আমরা ভাবব। এই জায়গাটিতে দাদির ঘরের সেট ডিজাইনটি লক্ষণীয়। যেখানে সেখানে গাছের মোটা শিকড় গজিয়ে গেছে, মাকড়সার জাল ঝুল পড়ে ঘরটি যেন এক ছোটোখাটো ভুলভুলাইয়া।
এই সেট ডিজাইনের মধ্যেই লুকিয়ে আছে এক দুরন্ত মাস্টার স্ট্রোক। এই জায়গাটি সচেতনভাবে পর্যবেক্ষণ করলে যে শুধুমাত্র শেক্সপিয়ারকেই পাওয়া যাবে তা নয়, পাওয়া যায় কিংবদন্তি জাপানি ফিল্ম মেকার আকিরা কুরোসাওয়াকেও। কুরোসাওয়া ম্যাকবেথ অনুসরণে একটি ছবি বানিয়েছিলেন, তার নাম থ্রোন অফ ব্লাড। সেই ছবিটিকে দর্শক সমালোচকরা আজ অবধি নির্মিত শ্রেষ্ঠ ম্যাকবেথ অ্যাডাপ্টেশন হিসেবে স্বীকৃতি দেন। সেখানে ম্যাকবেথের প্রাসাদের নাম ছিল স্পাইডার্স ওয়েব ক্যাসেল, মাকড়সার জাল প্রাসাদ। আশেপাশে যে জঙ্গলটা ছিল তার নাম স্পাইডার্স ওয়েব ফরেস্ট। শেষ দৃশ্যে স্পাইডার্স ওয়েব ফরেস্টের গাছের ছদ্মবেশ ধরে শত্রু সৈন্যরা ম্যাকবেথ তথা ফিল্মের ওয়াশিজুকে আক্রমণ করে খুন করে। ম্যাকবেথ নিজের উচ্চাভিলাষ লোভের বশে কুকীর্তি করে ভাগ্যের জালে জড়িয়ে গিয়েছিল, সেই অনুষঙ্গ মাথায় রেখেই এহেন নামকরণ করেছিলেন কুরোসাওয়া, যেন মাকড়সার জালের মতো দুর্বিপাকের জাল ম্যাকবেথকে গ্রাস করে নেয়। এবার টুম্বারের এই দৃশ্যটি দেখুন। এই দৃশ্যের পরেই দাদিকে পুড়িয়ে চিরতরে মুক্তি দেবে বিনায়ক। দাদির কাছ থেকে তার গুপ্তধন পাওয়ার গোপন পন্থাটি জানা হয়ে গেছে, অর্থাৎ ডানকানকে মারার পরই ম্যাকবেথের রাজা হওয়া, দাদিকে খুঁজে পাওয়ার পরই বিনায়কের অভীষ্ট পূরণ। এখানে বিনায়কের দুর্বিপাক এই ঘটনা থেকে শুরু হবে, দেবতাদের অভিশাপ বর্ষাবে বিনায়কের ওপরে। সেই দৃশ্যের আগে এরকম এক সেটের মধ্যে বিনায়ককে রেখে যেন কুরোসাওয়ার ক্লাসিক ছবিকে রিক্রিয়েট করেন নির্মাতারা, ট্রিবিউট দেন অন্যতম শ্রেষ্ঠ এক ফিল্ম মেকারের অন্যতম শ্রেষ্ঠ এক ফিল্মকে। এছাড়াও যেভাবে স্পাইডার ওয়েবস ফরেস্টের গাছেরা উঠে এসে ম্যাকবেথকে হত্যা করেছিল, ক্যামেরা সেরকম এই দৃশ্যের শেষ অংশে উঠে যায় গাছগুলো বেয়ে বেয়ে। দাদির ওপর যে অভিশাপ নেমে এসেছিল তা যেন গাছের রূপ ধরে গ্রাস করে নিচ্ছে বিনায়ককে। যেভাবে ম্যাকবেথের কুকীর্তির ফলে একসময় ডাকিনীর ভবিষ্যৎবাণী সত্যি করে উঠে এসেছিল জঙ্গলের গাছেরা, এভাবেই টুম্বারের বিনায়ক হয়ে ওঠে এ ছবির ম্যাকবেথ, এবং শেক্সপিয়ার আর তার চরিত্ররা টুম্বারে উপস্থিত থেকে যান। টুম্বার নিয়ে কথা বলতে গেলে কথা ফুরোবেই না, এ ছবির মাহাত্ম্যই এমন। আমি স্বল্প পরিসরে শর্ট স্কেলিংয়ের নৈপুণ্য, ভিজুয়াল মেটাফর, সেট নির্মাণ, ন্যারেটিভ স্টাইলে শেক্সপিয়ারের প্রভাব এসব নিয়ে কথা বললাম। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ছবিটা যতবার দেখবেন ততবার নতুন নতুন অর্থ খুঁজে পাবেন। ছবিটা এইরকমই। আজকের ভিডিও এ পর্যন্তই। কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, ভিডিওটা আরও অনেকের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আগের ভিডিওতে আপনাদের অনেকগুলি ফিল্মের সাজেশন পেয়েছি, আমার সবগুলোই মাথায় রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আছে। যদি আপনারা কোনো ফিল্ম সাজেস্ট করতে চান আমি কোনো ফিল্ম নিয়ে কথা বলি, নির্দ্বিধায় কমেন্টে সেই ফিল্মের নাম জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো আরও অনেক ফিল্ম, সিরিজ, বই নিয়ে আলোচনা নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।